ওকে, সো কী অবস্থা? আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে আইসিটি পড়বো। আইসিটি হচ্ছে আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, তারা দুইটা চ্যাপ্টার বাকি আছে, চ্যাপ্টার 5 আমরা এখন শেষ করবো আর কি, ঠিক আছে? এবং হোপফুলি এই একটা ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব হচ্ছে চ্যাপ্টার 5কে শেষ করে ফেলার পুরোপুরি। তবে যদি কোনো হয় বেশি বড় ক্লাস হয়ে যায়, তুমি চাইলে এটাকে দুইটা ক্লাসে করতে পারো, তবে দুইটার বেশি না নিয়ে এটা বেটার আর কি, ঠিক আছে? কারণ তাহলে আমাদের ফ্লোটা হারাই যাবে। সো বিফোর দ্যাট, ওকে, লেকচার চলতেছে, রেকর্ডিং আশা করতেছি। সো আমরা হচ্ছে এই অধ্যায়ের মধ্যে স্পেসিফিক্যালি মাল্টিমিডিয়া এবং হচ্ছে গ্রাফিক্স নিয়ে জানবো, ঠিক আছে? এই যে আমাদের এরকম একটা ফরম্যাট দেখতেছেন বা বিভিন্ন যে কালারফুল জিনিসগুলো দেখতেছি বা ছবি বা যে কোনো আঁকা আঁকি সব কিছুই কিন্তু আমাদের এই মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্সের আন্ডারে পড়ে আর কি, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমরা এখানে দেখব। দেখেন মাল্টিমিডিয়ার ধারণা কাকে বলতেছে, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করার বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করছে। তো মিডিয়া কাকে বলে? মিডিয়া হচ্ছে মাধ্যম, ঠিক আছে? এটা বিভিন্ন মিডিয়া হতে পারে, যেমন আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া, ঠিক আছে না? মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ইউটিউব, তারপরে টুইটার, তারপর ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, সব কিছুই কি আমাদের সোশ্যাল মিডিয়া। তারপর আমরা বলতে পারি টেলিভিশন মিডিয়া। টেলিভিশন মিডিয়া মানে মিডিয়া হচ্ছে একটা মাধ্যম, যেটার মাধ্যমে হচ্ছে এই টেলিভিশন প্রকাশ করা হয়েছে। তারপর আরও কী কী আছে? প্রিন্ট মিডিয়া আছে আমাদের, ঠিক আছে? প্রিন্ট মিডিয়া অর্থাৎ এই যে আমরা পত্রিকা বা বই টই দেখি, এগুলো সব আমাদের প্রিন্ট মিডিয়া। তো বুঝতে পারছি, মিডিয়া বলতে হচ্ছে মানুষকে প্রকাশ করা একটা মাধ্যমকে বোঝাবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়া। সো লেখা একটি প্রকাশ মাধ্যম, তো লেখা হচ্ছে একটি মিডিয়া, ঠিক আছে? মিডিয়াম অফ কমিউনিকেশন মানে আচ্ছা প্রকাশ করার একটা মানে ওয়ে আর কি, একটা মাধ্যম। শব্দ একটি প্রকাশ করার মাধ্যম, চিত্র একটি প্রকাশ করার মাধ্যম। এখান থেকে নৈবেদিক আসতে পারে মিডিয়া কাকে বলে বা মিডিয়া থেকে কোনটা প্রকাশ করার কী মাধ্যম, ঠিক আছে? আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখনই আমরা মাল্টি কথা থেকেই আসছে কি অনেক, মাল্টি মানে অনেক। তাহলে যখন অনেকগুলো মিডিয়া আমরা একসাথে কাজ করব তখনই সেটা হয়ে যাবে কি মাল্টিমিডিয়া। মানে দেখেন এই যে একটা বই, এই বইয়ের মধ্যে আমি যে ক্লাস নিতেছি, ক্লাসের মধ্যে আমি কী করতেছি? কথা বলতেছি, তো আমি শব্দ ব্যবহার করতেছি, আমি লিখতেছি, এটা একটা লেখার মাধ্যম প্রকাশ করতেছি, আমি কোনো কিছু চিত্র আঁকতেছি, সেটা কিন্তু প্রকাশ করতেছি। তাহলে দেখেন এখানে একের অধিক মিডিয়া কিন্তু এখানে কাজ করতেছে, একের অধিক মাধ্যমকে আমি একসাথে কাজ করতেছি, তখন এটাকে আমরা কি বলবো? একটি মাল্টিমিডিয়া। আমি কি বোঝাতে পারছি? সো এই যে আপনি যখন শুনেন যে মাল্টিমিডিয়া প্রজেক্টর বা মাল্টিমিডিয়া ক্লাসরুম, এটার মাধ্যম মানে কি? এটা মানে হচ্ছে ওইখানে মানে না সাধারণত মিডিয়ার মানে এমনি ক্লাসরুমের মধ্যে কি হয়, হয়তো বা টিচাররা শুধুমাত্র কথা বলে বা হচ্ছে শুধুমাত্র লেখালেখি করে। তাহলে এই মাল্টিমিডিয়া ক্লাসরুমের মধ্যে একই সাথে সে লিখবে, কথা বলবে, তোমাদেরকে বিভিন্ন চিত্র এঁকে টেকে বুঝাবে, মানে ইন্টারেক্টিভ ক্লাসরুম হবে আর কি, ঠিক আছে? এটাকে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম বা মাল্টিমিডিয়া প্রজেক্টর বিভিন্ন কিছু বলতে পারি, ঠিক আছে? তো সভ্যতার বিবর্তন এবং প্রযুক্তির কারণে মানুষের মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বসবাস করতেছি তখন আমাদের প্রকাশের মাধ্যম ধরন বদলে গেছে, ঠিক আছে? আমরা এখন অনুভব করি যে অ্যানালগ যুগের মিডিয়াগুলো ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়। আচ্ছা, এখানে একটা দুইটা কথা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যানালগ যুগ আর একটা হচ্ছে ডিজিটাল যুগ। তাহলে অ্যানালগ কাকে বলে? অ্যানালগ বলতে যেগুলো হচ্ছে মেকানিক্যাল আর কি, ঠিক আছে? মেকানিক্যাল মানে যেগুলো হচ্ছে শুধুমাত্র মানে আগেকার যুগের আপনি বলতে পারেন, যেমন লিখে প্র্যাকটিস করা বা এই যে খাতার মধ্যে লেখা বা দেখা গেছে নর্মাল যে ঘড়িগুলো, সেগুলো কি অ্যানালগ ঘড়ি আমরা বলি না, অ্যানালগ ঘড়ি। সো অ্যানালগ মানে কি? যেগুলো হচ্ছে মানে আগের কম্পারেটিভলি। আর মাল্টিমিডিয়া বা হচ্ছে ডিজিটাল যুগের মধ্যে ডিজিটাল মিডিয়া কোনগুলো বা ডিজিটাল ওয়াচ মানে কি? সেটার মধ্যে হচ্ছে ডিজিটাল ফরম্যাটের মধ্যে কাজ করবে, তখন আর আগের মতো ওই ঘড়ির কাঁটাগুলো থাকতেছে না, এখন কী হইতেছে? নাম্বার প্রকাশ করতে হইতেছে, ঠিক আছে? তাহলে এই তো, তাহলে অ্যানালগ যুগের যে মিডিয়াগুলো ছিল সেগুলো ডিজিটাল যুগের প্রধান মাধ্যম নয়। এটা স্বাভাবিক জিনিস, না? যুগ পাল্টে গেলে জিনিসপত্র মাধ্যম পাল্টে যাবে। বরং অ্যানালগ যুগের পুরানো মিডিয়া এই যুগে ব্যবহৃত হলেও এর ব্যবহারে মাত্রা বদলে গেছে। একসময় যেসব মিডিয়া ভিন্নভাবে ব্যবহৃত হতো এখন তা একসাথে ব্যবহৃত হচ্ছে। আবার সেসব মিডিয়ায় যুক্ত হয়েছে ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা। আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিকতা এবং প্রোগ্রামিং ক্ষমতার জন্য বলতেছি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া,
ঠিক আছে। তাহলে প্রথম কথা, মাল্টি মানে কি? মাল্টি মানে অনেকগুলো, তাহলে মাল্টিমিডিয়া মানে অনেকগুলো মিডিয়া। আর ইন্টারেক্টিভ মানে কি? এটার মধ্যে একই সাথে ইনপুট দেওয়া হইতেছে, একই সাথে আপনি আউট পাইতেছেন, ঠিক আছে। তাহলে এই যে আমরা যদি এক্সাম্পল দিই, ইন্টারেক্টিভ মানে কি? ইন্টারেক্টিভ মানে হচ্ছে আদান প্রদান বলতে পারি, ইন্টারেক্টিভ, ঠিক আছে। মানে দুইজনের মধ্যে এখানে কি থাকবে? একটা ইনপুট থাকবে, ইনপুটের পরবর্তীতে একটা হচ্ছে আউটপুট থাকবে। তাহলে এই যে আমি যদি একটা এই যে ক্লাসটা নিতেছি, এই ক্লাসটাকে একটা ইন্টারেক্টিভ ক্লাসরুম না। কেন না এখন বর্তমান ক্লাসটা? কারণ এটার মধ্যে শুধুমাত্র আমি ইনপুট দিতেছি, আপনারা এখানে আমি কোনো রিপ্লাই দিতেছেন না, ঠিক আছে। সো এখানে কোনো কি নেই, কোনো আউটপুট নেই। তাহলে যদি এই যে যেই ক্লাস বা যে কোনো কিছুর মধ্যে আপনি একই সাথে ইনপুট দিতেছেন, এটার সাথে একটা আউটপুট পাইতেছেন, সেটার সঙ্গে আপনার রিপ্লাই দিতেছেন, এরকম হলে সেটাকে আমরা বলবো কি? ইন্টারেক্টিভ, ঠিক আছে। তাহলে এই তো বর্তমানে আমাদের প্রোগ্রামিং ক্ষমতার কারণে, তাহলে বহুমাত্রিকতা এবং প্রোগ্রামিং ক্ষমতার কারণে আমরা হচ্ছে ইন্টারেক্টিভ মিডিয়া দেখতে পারতেছি। এখন দুটি শব্দ ব্যবহারে প্রচলিত, মাল্টিমিডিয়া মানে বহু মাধ্যম, আর ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে বহু মাধ্যমের সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারা। আমি বুঝাতে পারছি ইন্টারেক্টিভ মানে এবং মাল্টিমিডিয়া মানে, ঠিক আছে, এটা এখানে লেখা আছে। তারপরে মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় মানে যোগ। আমরা অন্তত 3টি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করি, সেগুলোকে প্রকাশ করি, সেগুলো হচ্ছে বর্ণ, চিত্র এবং শব্দ বা সাউন্ড। এই মাধ্যমগুলো বিভিন্ন রূপও রয়েছে, ঠিক আছে। তা আমরা অন্তত 3টা মাধ্যম, তাহলে যে কোনো মাধ্যম এখানে বুঝতে পারতেছে। কখনো একসাথে আমরা সাথে আবির্ভূত হয় এইসব মাধ্যমের প্রকাশকে আমরা কাগজের প্রকাশনী, রেডিও, টেলিভিশন, ভিডিও, সিনেমা, ভিডিও গেম, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজ নামে চিনি। তবে সবগুলোই বা একাধিক মাধ্যমকে আমরা আলাদাভাবে মাল্টিমিডিয়া বলবো না, কারণ কাগজের প্রকাশনা বা রেডিওতে কেউ মাল্টিমিডিয়া বলতে চাইবেন না, বলা ঠিকও হবে না। কারণ টেলিভিশন, ভিডিও, সিনেমাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি, আবার ভিডিও গেম, শিক্ষামূলক সফটওয়্যার বা ওয়েব পেজকে আমরা ইন্টারেক্টিভ। এখান থেকে নৈবেদ্যিক আসতে পারে। দেখেন তো, কাগজের প্রকাশনা বা রেডিওকে কেউ মাল্টিমিডিয়া বলবে না, কেন? কারণ দেখেন কাগজের মধ্যে শুধুমাত্র কি লেখা মাধ্যমে আছে, সেখানে কেউ কি বলতেছে তোমাকে? কেউ কোনো কিছু বলতেছে না, জাস্ট লেখা দেখতেছো তুমি, শেষ। অন্যদিকে রেডিওর মধ্যে কি জাস্ট শুনতেছো, কোনো কিছু কেউ লিখতেছে না, তাহলে এটা কেউ মাল্টিমিডিয়া বলবে না। অন্যদিকে টেলিভিশন, ভিডিও এবং সিনেমা, এগুলোর মধ্যে কী হইতেছে, এগুলোকে আমরা মাল্টিমিডিয়া কেন বলতেছি? কারণ এটার মধ্যে আপনি একই সাথে দেখতেছেন, একই সাথে শুনতেছেন, ঠিক আছে, 2টা কাজ হইতেছে, যেটা হচ্ছে মাল্টি, একের অধিক জিনিস, ঠিক আছে, দেখা হইতেছে, শোনা হইতেছে। আবার হচ্ছে ভিডিও গেমস, তারপরে হচ্ছে শিক্ষামূলক যে সফটওয়্যার বা ওয়েব পেজ, এটা গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক। এখানে হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। কারণ দেখেন এই যে ভিডিও গেমসের মধ্যে আপনি কিছু ইনপুট দিতেছে, আপনি যেরকম পরবর্তীতে খেলতেছেন, আমরা যে কোনো গেম খেলতেছি, গেমের মধ্যে যদি আমরা কী হয়ে যায়, আউট হয়ে যায়, সেটার উপর ভিত্তি করে আমাদের রেজাল্টগুলো চেঞ্জ হয়ে যেতেছে। তারপরে আমরা আমাদের কাজের উপর ভিত্তি করে রেজাল্ট চেঞ্জ হতেছে। তারপর যে কোনো সফটওয়্যার, ইউটিউবের মধ্যে সার্চ করতেছি, আমরা বিভিন্ন কিছু পাইতেছি। তারপর ওয়েব পেজের মধ্যে আমরা যে কোনো কিছু সার্চ করতেছি, আমরা সেগুলো পাইতেছি। এটা একটা ইন্টারেক্টিভ, অর্থাৎ একই সাথে ইনপুট আছে এবং সেটার জন্য একটা আউটপুট রয়েছে, ঠিক আছে। কিন্তু টেলিভিশন, ভিডিও, সিনেমা, এটার মধ্যে তো আমাদের কোনো ইনপুট নাই, তাই না? আমরা তো কোনো কিছু দিতে পারতেছি না, যেটার মধ্যে আউটপুট, জাস্ট আউটপুট। আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু একটা নৈবেদ্যিক থাকবে, MCQর জন্য কোশ্চেন করে রাখবো। তারপরে মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সাহায্যে ধারণ বা পরিচালনা করা যায়। এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে বা অন্যরূপে সম্প্রসারিত হতে পারে। মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ এবং পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকেও মাল্টিমিডিয়া নামে চিহ্নিত। যেমন আমরা বললাম মাল্টিমিডিয়া প্রজেক্টর, এটা কেন বলতেছে? কারণ ওই প্রজেক্টরটার মাধ্যমে বিভিন্নভাবে হয়তো ভিডিও, অডিও প্রকাশ করা হইতেছে। কোনো একটি কর্মকাণ্ডে 3টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলি। তাহলে এখানে হচ্ছে আমরা যে মাল্টিমিডিয়া, অর্থাৎ মিডিয়া বলতে এখানে শুধুমাত্র 3টা জিনিসকেই বেশি করে উল্লেখ করে। একটা হচ্ছে বর্ণ, একটা হচ্ছে চিত্র, একটা হচ্ছে শব্দ। তাহলে এই 3টা যখন একসাথে ব্যবহার করা হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিমিডিয়া, ঠিক আছে। তো এই তো টেক্সট, চিত্র এবং শব্দ এবং চলমানতা যুক্ত হবার এটা একটা মাল্টিমিডিয়া। তাহলে দেখো 19 শতকের শেষ প্রান্তে 1895 সালে সিনেমা এবং চলচ্চিত্র উদ্ভব হওয়ার পর, তাহলে এখানে একটা নৈবেদ্যিক থাকতে পারে, কত সালে কি হয়, কত সালে সিনেমার উদ্ভব হয়, ঠিক আছে। তো 19 শতকের শেষের দিকে, অর্থাৎ 1895-এর দিকে হচ্ছে চলচ্চিত্র বা সিনেমার উদ্ভব হয়। তাতে কি থাকে? তাতে হচ্ছে বর্ণ, তারপরে চিত্র এবং শব্দ এবং চলমানতা, অ্যানিমেশন, মানে সব কিছু চলতেছে আর কি, ঠিক আছে, এরকম একটা বিষয় থাকে। আজকেরই মাল্টিমিডিয়া পূর্বপুরুষ বলতে তাই সিনেমাকে, তাহলে সিনেমাকে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ মানে সবচেয়ে পুরান রূপ আমরা বলতে পারি।
তবে প্রযুক্তিগত ভিন্ন হবার মাধ্যম যুক্ত হবার সূচনাকালটি অনেক আগে হলেও শুধু কম্পিউটার যুক্ত হওয়া খুব বেশি দিনের ব্যাপার না, কারণ কম্পিউটার তো অনেক রিসেন্ট একটা জিনিস। ঠিক আছে, ওকে, আমি জাস্ট চেক করে নিচ্ছি রেকর্ড হচ্ছে কি না। দেন ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা মাল্টিমিডিয়া মাধ্যমসমূহ কী আছে, আমরা সবাই জানি সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কম্পিউটার গণনা যন্ত্র বা হিসাব নিকাশ করার জন্য গুরুত্বপূর্ণ। তার তথ্য প্রক্রিয়াকরণ এবং যোগাযোগ কম্পিউটারে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল আর কি। এরপর লেখালেখির জন্য যন্ত্রটি ব্যবহার, অর্থাৎ কম্পিউটারকে আমরা প্রায় সব জায়গায় ব্যবহার করতেছি, ঠিক আছে না? কিন্তু এত সব কাজ করার জন্য শুরুতে কম্পিউটার একটি মাত্র মিডিয়া অর্থাৎ বর্ণ ব্যবহার করা হতো, ঠিক আছে? তো কালক্রমে কম্পিউটার আমরা চিত্র এবং শব্দ সমন্বিত করছি, তাছাড়া প্রোগ্রামিংয়ের ক্ষমতা মানে প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে। বস্তুত কম্পিউটারের মাল্টিমিডিয়া হলো বর্ণ, চিত্র এবং শব্দের সমন্বয়ে একটি ইন্টারেক্টিভ অভিজ্ঞতা। তাহলে কম্পিউটারের মাধ্যমে আমরা কিন্তু একটা ইন্টারেক্টিভ অভিজ্ঞতা পাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরও কি আছে? কম্পিউটারের পাশাপাশি আমরা যে মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট, এগুলো তো আমাদের মাল্টিমিডিয়ার একটা কি মাধ্যম, ঠিক আছে? তারপর দেখো মাল্টিমিডিয়ার মাধ্যমগুলোকে প্রকাশ করা হয়েছে কিভাবে। এই তো মাল্টিমিডিয়া হচ্ছে, দেখেন প্রথমে হচ্ছে থাকবে কি আমাদের টেক্সট বা বর্ণ, তারপর চিত্র গ্রাফিক্স, তারপর শব্দ বা অডিও, ইন্টারেক্টিভ কম্পিউটিং, অ্যানিমেশন এবং ভিডিও, এগুলো হচ্ছে আমাদের কি বলতে পারি মাধ্যম, ঠিক আছে? নাম সবসময় একই জিনিস আর কি, টেক্সট বা বর্ণ আমরা বুঝতেই পারতেছি, সব কিছু লেখালেখি যেটা থাকতেছে, ঠিক আছে, সেটাই হচ্ছে টেক্সট বা বর্ণ। এক সময় টাইপরাইটার দিয়ে এসব কাজ করা হতো, ঠিক আছে? তাহলে টাইপরাইটার দিয়ে এক সময় এসব কাজ করা হলেও এখন বর্তমানে আমরা কম্পিউটার বা কম্পিউটারের কিবোর্ড দিয়ে এগুলো কাজ করি বা ভয়েস টাইপিং করি, তাই না? বলতেছি, লেখা হয়ে যেতেছে, এরকমও তো আছে। 2 নম্বরে কি চিত্র বা গ্রাফিক্স। দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজে কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, পেইন্টিং, দেন ড্রয়িং বা কমার্শিয়াল গ্রাফিক্স নামক চারুকলার যে অংশ রয়েছে তাতে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত সীমিত, ঠিক আছে? মানে আমাদের যে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো, এগুলো অনেকটা সীমিত। কেন? কারণ হচ্ছে আমাদের এরকম ফিল্ড নেই, কারণ এত সব মানুষের, আর দ্বিতীয় কথা আমাদের টাকা নেই আর কি, ঠিক আছে? এখন টাকা না থাকলে এই ডিজাইনটা তৈরি করবা, এটার জন্য তোমাকে হাই এন্ড কম্পিউটার দরকার হবে। হাই এন্ড কম্পিউটারের পরবর্তীতে এটার জন্য তোমাকে প্রসেসিং করার জন্য আরও বিভিন্ন যে টাকা আছে সেটা সফটওয়্যারগুলো কিনতে হবে, সেগুলো সামর্থ্য আমাদের নর্মাল মানুষের নাই বলেই আমরা হচ্ছে নর্মাল যেগুলো দিয়ে একদম বেসিক কাজগুলো দিয়ে করা যায় সেগুলো একটা কিনে নিয়ে আসে, সেগুলো দিয়ে যে বিভিন্ন পোস্টার টোস্টার ছাপানো হইতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তবে একটি ব্যতিক্রমী এলাকা হচ্ছে মুদ্রণ এবং প্রকাশন। মুদ্রণ প্রকাশনা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় দেখেন 90 দশকে। 90 দশক বলতে কি বুঝাবো? 90 দশক বলতে 1980 সালের দিকে আর কি, ঠিক আছে? 1980 থেকে 1989কেই তো আমরা 90 দশক বলি, তাই না? দশক মানে 90 দশক মানে কি তার আগের যে 10 বছর ছিল, তাই না? বুঝতে পারছি। তাহলে প্রথমে ফটোশপ দিয়ে স্ক্যান করা ছবি সম্পাদনা দিয়ে সূচনা হয়। ফটোশপ দিয়ে আগে হচ্ছে স্ক্যান করা ছবি সম্পাদনা করা হতো আর কি, ঠিক আছে? ক্রমশ ডিজাইন এবং গ্রাফিক্সে কম্পিউটার জায়গা নিতে থাকে। ওকে, তারপরে কি আসতেছে? তারপরে আমাদের আস্তে আস্তে যে ভিডিও। তো ভিডিও কার্যত এক ধরনের গ্রাফিক্স। তাহলে ভিডিও এক ধরনের গ্রাফিক্স, এর ব্যতিক্রম থাকতে পারে। একে চলমান গ্রাফিক্স বললে ভালো হয়, মানে বিভিন্ন জিনিস চলতেছে আর কি। বিশেষ করে ভিডিও একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া। এই যে টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ওয়েব, সব ক্ষেত্রে ভিডিও ব্যবহার করা হয়। এই যে আমি একটা রেকর্ড করতে, সেটা তো আপনি ভিডিও মাধ্যমে দেখবেন, তাই না? তারপরে অ্যানিমেশন। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক বা চিত্র, যেটা সে চলমান বা স্থির দুইটাই হতে পারে বা হতে পারে এটি ত্রিমাত্রিকও হতে পারে। আমাদের দেশে এমন অ্যানিমেশন, এই যে বিভিন্ন কার্টুন যে আমরা ব্লগগুলো দেখি, সেগুলো এক ধরনের অ্যানিমেশন, ঠিক আছে? তো বিজ্ঞাপন চিত্রের মধ্যে আমরা অ্যানিমেশনের বিষয় দেখতে পারি বা বিভিন্ন, এই যে অ্যানিমেশন কখনোই একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে এখান থেকে আরেকটা নৈবেদ্য আপনি পেতে পারেন অ্যানিমেশন নিয়ে আর কি, ঠিক আছে? কারণ অ্যানিমেশন সবসময় অডিও, ভিডিও, টেক্সট এগুলো সম্পর্কে থাকে। তারপর শব্দ বা অডিও রেকর্ড সম্পাদনা, এগুলো কম্পিউটারের উপর নির্দেশন, ঠিক আছে? সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অ্যানালগ পদ্ধতিতে কার্যকর সম্পূর্ণ অচল হয়ে পড়েছে, উন্নত মানের রেকর্ডিং দরকার। তারপর ইন্টারেক্টিভ কম্পিউটিং। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা স্টাইল প্রয়োগ করতেছি, অক্ষরগুলোকে সুন্দর করতেছি, স্ক্রল বা ফ্লাশ করতেছি, ঠিক আছে? বিভিন্ন এফেক্ট তৈরি করতেছি, বিভিন্ন অ্যানিমেশন দিতেছি। এগুলোর মাধ্যমে আমরা কি করতেছি? আমরা হচ্ছে
মূলত ইন্টারেক্টিভ কম্পিউটিং করতেছে। সেখানে কিছু নাম আছে দেখেন, ফ্ল্যাশ ডিরেক্টর অথবা অথরওয়্যারের মতো শক্তিশালী অথরিং সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার মিথস্ক্রিয়া সম্ভব এমন কিছু ইন্টারেক্টিভ আমরা বলবো আর কি, ঠিক আছে। মানে এগুলো কয়েকটা কম্পিউটারের সফটওয়্যার, যে কম্পিউটার সফটওয়্যার দিয়ে আমরা ইন্টারেক্টিভ বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে পারি। বুঝতে পারছি? তাহলে এখান থেকে নৈবেদ্যিক পড়ে রয়েছেন। তারপরে এখানে যদি 2 নম্বর এখন নেই, আগে যেটা ছিল আর কি, সেটার মধ্যে আমাদের ব্যবহার কী কী, কোথায় কোথায় ব্যবহার করা হতে পারে, ঠিক আছে। আমরা জাস্ট ওকে। সো নেক্সট থিং ইজ আমরা কীভাবে হচ্ছে মাল্টিমিডিয়া প্রযুক্তিতে, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা হচ্ছে মাল্টিমিডিয়া কীভাবে ব্যবহার করি, ঠিক আছে। সেটা যদি আমরা দেখতে চাই, প্রথমে হচ্ছে দিন দিন বেড়েই চলতেছে বলতেছে, ঠিক আছে। অর্থাৎ এই যে ব্যবহার, এগুলো দিন দিন বেড়ে চলতেছে। বর্তমানে মাল্টিমিডিয়া ব্যবহার আমরা ক্ষেত্রসমূহের দিক উন্মোচন হয়েছে। প্রথম হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আমরা কীভাবে শিক্ষার উপকরণ হিসেবে বর্তমানে মাল্টিমিডিয়া ব্যবহার হচ্ছে ব্যাপক, ঠিক আছে। শ্রেণীকক্ষগুলোতে মাল্টিমিডিয়া ব্যবহার হলে শিক্ষার্থী বিষয়টি অনেক সহজে বুঝতে পারে। যেমন আমাদের এরকম এই যে স্লাইড ব্যবহার করে বিভিন্ন ধরনের, তারপরে হচ্ছে বিভিন্ন ক্লাসের মধ্যে বিভিন্ন রকমভাবে ইন্টারেক্টিভ ওয়েতে হচ্ছে কী করতেছে, আমাদের হচ্ছে ক্লাসরুমগুলো কন্ডাক্ট করতেছে। তো শিক্ষণীয় বিষয়টি মাল্টিমিডিয়ার সাহায্যে উপস্থাপন। দ্যাটস তোমাকে আমি একটা ফর্মুলা বলতেছি, এই ফর্মুলাগুলো আমি জাস্ট এমনি বললাম, তুমি লিখলা, এটার মাধ্যমে যতটাও মনে থাকবে। সেই ফর্মুলাটা তোমাকে আমি যদি হাতে কলমে না দেখায়, তোমাকে ধরো যে হাতে কলমে দেখাতে গেলে তো অনেক সময় লাগবে, প্লাস টাকা পয়সা খরচ। সেটার জন্য তোমাকে আমি যদি এটাকে একটা ভিডিও করা আছে, সেটা যদি আমি তোমাকে দেখাই বা বাকিদেরকে বারবার করে দেখাই, তাহলে সেটা বুঝতে আরও বেশি কী হবে, ইজি হবে আর কি। মানে এটাই হচ্ছে বিষয়। তো মাল্টিমিডিয়া সফটওয়্যারগুলো কী রয়েছে বাংলাদেশে? মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রস্তুত হওয়া কেবল শুরু হয়েছে। যেমন বাংলাদেশ 71, অবসর, বিশ্বকোচ, নামা শিক্ষা, বিষয়, বিজয় শিশু শিক্ষা, এমন কয়েকটি সিডিতে মাল্টিমিডিয়া, এটা মূলত অনেক আগের কথা আর কি, এখনকার আরও উন্নত হয়েছে। এই বইটা অনেক আগে লেখা হয়েছে এবং সেটাকে আর মূলত প্রতি বছর জাস্ট পরিবর্ধন করা হয়, কিন্তু এটাকে চেঞ্জ করা হয় না আর কি। আচ্ছা, তারপরে দেখেন ডিজিটাল প্রকাশনা। আমাদের প্রকাশনা এখনও কাগজ নির্ভর, ঠিক আছে। তবে 21 শতক অবশ্যই ডিজিটাল প্রকাশনার শতক হবে বাংলাদেশেও আর কি। ওকে, দেন বিনোদনের মধ্যে আমরা কাজ করতেছি, তাই না? বিনোদনের অধিকাংশ এলাকায় মাল্টিমিডিয়া জুড়ে রয়েছে। সিনেমা বা নাটকের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার সাহায্যে স্পেশাল ইফেক্ট, তো ভিএফএক্স তৈরি করা হয়, ঠিক আছে। মানে বিষয়টা হয় নাই, তবুও দেখা গেছে কী হয়, আমরা বিভিন্নভাবে এগুলো কী করি, এগুলোকে দেখানোর জন্য প্রস্তুত করা হয়। বিভিন্ন যে গ্রাফিক্সগুলো দেখি, সেই গ্রাফিক্সগুলো মূলত হচ্ছে এই মাল্টিমিডিয়ার সাহায্যে তৈরি করা হয়। তারপর বিজ্ঞাপনকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বা উপস্থাপন করার জন্য আমরা কী করি, আমরা হচ্ছে মাল্টিমিডিয়া ব্যবহার করি। তারপর গেমস, তো কম্পিউটার গেমস বা ভিডিও গেমসগুলোতে মাল্টিমিডিয়া ব্যবহার রয়েছে। গেমসগুলোতে মাল্টিমিডিয়া ব্যবহার করে আমরা প্রকৃত অর্থে বাস্তবতা ছোঁয়া পেতে শুরু করেছি। মানে আগেকার গেমসগুলো লাইক কীরকম ছিল, সুডোকুস গেম ছিল, এটা থেকে এটা জাস্ট এখান থেকে এখানে মিলানো এরকম। কিন্তু এখন আমরা এটার মধ্যে কী করতে পারি, বিভিন্ন সাউন্ড শুনতে পারি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে ওইটা এখান থেকে যেখানে গেছে সেটা দেখতে পারি। মানে ইন দ্য সেম সাউন্ড হচ্ছে গেমসগুলো আরও উন্নত হয়েছে। মানে আগেকার গেমগুলো কীরকম ছিল, একটা সাপ থাকতো, ঠিক আছে, এরকম একটা থাকতো, সেটার মধ্যে কয়েকটা কিজ থাকতো, বাটন, ঠিক আছে। সেই বাটনগুলো প্রেস করলে সাপটা এখান থেকে এখানে যেত, এখান থেকে ওইখানে যেত, বা ব্লকস করা হতো, ঠিক আছে। তারপর পরবর্তীতে এটার মধ্যে কী হয়েছে, এটার মধ্যে হচ্ছে কী করা হয়েছে, এটার মধ্যে সাউন্ড ইউজ করা হয়েছে। এখন আমরা টাচ ব্যবহার করি, এটা ব্যবহার করতেছি, এটার মধ্যে বিভিন্ন কালার চলে এসছে। তো এই যে বিভিন্নভাবে এগুলো, বিভিন্ন অ্যানিমেশন চলে এসছে, এগুলোর মাধ্যমে কী হইতেছে, এগুলোর মাধ্যমে হচ্ছে গেমসটা আরও বাস্তবিক ছোঁয়া পাতিছে, ঠিক আছে। তারপর অ্যানিমেশন চলমান বা স্থির গ্রাফিক চিত্র দ্বিমাত্রিক ত্রিমাত্রিক হতে পারে, যেটা আমরা বলেছি। তো এটা কিন্তু একটা মনে রাখতে হবে, দ্বিমাত্রিক ত্রিমাত্রিক মানে 2D এবং হচ্ছে 3D, ঠিক আছে। 3D যে অ্যানিমেশন মানে ওইটা গ্লাস টাস দিয়ে যেগুলো দেখা যায় আর কি, দেখতে মনে হয় আসলে এরকম জিনিসগুলো আর কি। তো যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করে, তিনিই হচ্ছে মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। তো কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে হচ্ছে বস্তু বা বিষয়, এবং ডেভেলপার মানে যে তৈরি করে। তাহলে যে মূলত টেক্সট, গ্রাফিক্স, ভিডিও, অডিওগুলো নিয়ে তৈরি করতে, তাহলে সে অবশ্যই কী হবে, সে অবশ্যই একজন মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার।
এই কাজটি করার জন্য অ্যাডোবি ফটোশপ থেকে 3D স্টুডিও ম্যাক্স বা মায়া ইত্যাদি অনেক ব্যবহার করা যেতে পারে আর কি, ঠিক আছে। তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহৃত হয়, কিন্তু বর্তমান প্রেক্ষিতে বিবেচনা করলে আমরা অনেকেই মাল্টিমিডিয়া প্রোগ্রাম অথবা মাল্টিমিডিয়া বলতে যারা এসব মিডিয়া কাজ করে তারা একটি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করেন। বস্তুত কন্টেন্ট ডেভেলপ করা এবং ইন্টারেক্টিভ যোগ করার মাধ্যমে বিশাল পার্থক্য রয়েছে। খেয়াল করো একটা জিনিস, কি বলতেছে কি যে কন্টেন্ট ডেভেলপ করা মানে তুমি একটা কন্টেন্ট, এই যে আমি হচ্ছে কি করতে পারি, আমি হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করতে পারি, তাই না? আমি তোমার একটা ছবি এঁকে দেখালাম, এটা একটা কন্টেন্ট তৈরি করলাম না? কিন্তু ওই ছবিটার মাধ্যমে তোমাকে এটার মধ্যে ইন্টারেক্টিভ করলাম, অর্থাৎ এমন একটা কন্টেন্ট তৈরি করলাম সেটার মধ্যে তোমাকে ইন্টারেক্টিভ করতে সাহায্য করতেছে, সেটা আলাদা না বিষয়টা, ঠিক আছে? ছবি আঁকা যেই কথা, আর আমি তোমাকে বললাম আমি একটা গেম তৈরি করছি যেটার মধ্যে হচ্ছে তুমিও কাজ করতে পারতেছো, আমিও কিছু ইনপুট দিতে পারতেছি, অর্থাৎ একই সাথে এটাকে ইন্টারেক্টিভ করতেছি। এটার মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য রয়েছে, ঠিক আছে? ক্লাস নেওয়া এবং ক্লাসটাকে কী করা, ক্লাসের মাধ্যমে তোমাদেরকেও ক্লাসের মধ্যে করতে অনুপ্রাণিত করা বা তোমাদের থেকেও ডেটা নেওয়া, সেটাও একটা আলাদা বিষয় না, ঠিক আছে? তাই আর কি। তো অ্যাডোবি প্রিমিয়ার বা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি হচ্ছে একটা কোম্পানি নাম আর কি, ঠিক আছে? অ্যাডোবি। তো অ্যাডোবি প্রিমিয়ার বা ফটোশপ এমন সফটওয়্যার যা দিয়ে চমৎকার কন্টেন্ট তৈরি করা যায়, কিন্তু আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি প্রোগ্রাম বলবো ডিরেক্টরকে। তাহলে এখানে একটা নৈবেদিক আসবে, নিচের কোনটি হচ্ছে কন্টেন্ট তৈরি করার সফটওয়্যার, তাহলে অ্যাডোবি প্রিমিয়াম বা ফটোশপ। যদি এগুলো এখন মাল্টিমিডিয়া তৈরি ব্যবহার করতেছি, তবে এগুলো হচ্ছে অনেক মানে বলতেছে এই বইটা যেটা বললাম আর কি পুরনো, তো এটা আগের কথাই লিখে বসে আছে। তো আরেকটা হচ্ছে তাহলে এখানে বইয়ের মধ্যে যেরকম বলতে হবে আর কি। তো মাল্টিমিডিয়া সফটওয়্যার হচ্ছে উদাহরণ ডিরেক্টর, যা আমরা যার সাহায্যে প্রিমিয়ার বা ফটোশপে তৈরি মিডিয়াগুলোকে মিলিয়ে একটি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। আগামী দিনগুলোতে মাল্টিমিডিয়া প্রোগ্রামের চাহিদা এবং সংখ্যা কোনোটাই কম হবে না, যেটা বর্তমানেও চলতেছে আর কি, ঠিক আছে? বিজনেস সফটওয়্যার এবং সার্ভিসের পাশাপাশি মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপ করা এবং প্রোগ্রামিং করতে পারা দক্ষ লোকের চাহিদা বর্তমানে ব্যাপকভাবে বাড়তেছে, ঠিক আছে? অতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? এখন আমরা নেক্সট কাজ কী শিখব? প্রেজেন্টেশন সফটওয়্যার। এই যে আমরা বিভিন্ন ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন জিনিসটা কী করি, মানুষের উপস্থাপন করি। প্রেজেন্টেশন মানে কি? উপস্থাপন করা। এখন প্রেজেন্টেশন সফটওয়্যার মানে যেই সফটওয়্যারের মাধ্যমে তুমি হচ্ছে উপস্থাপনকে আরও আধুনিক করতে পারতেছো, আরও ডিজিটালাইজ করতে পারতেছো, আরও ইন্টারেক্টিভ করতে পারতেছো, সেটাকে আমরা কী বলবো? প্রেজেন্টেশন সফটওয়্যার, ঠিক আছে? প্রেজেন্টেশন মানে প্রেজেন্ট করা, মানে সামনে গিয়ে উপস্থাপন করা, ঠিক আছে? প্রেজেন্টার। তো এটাকে এখন সফটওয়্যারের মাধ্যমে করা হইতেছে। বর্তমান সময়ে তথ্য বিনিময় এবং তথ্য প্রবাহ অবারিত করে মানুষ বা মানবতার কল্যাণ নিশ্চিন্ত করার যুগ। এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা আদান প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করেছে আর কি, ঠিক আছে? সকল প্রকার তথ্যের ভাণ্ডার সকলের জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়ত সভা, সেমিনার, সিম্পোসিয়াম, কর্মশালা ইত্যাদি আয়োজন করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট সবাই তাদের নিজের কাজের ক্ষেত্রে হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত থাকার সুযোগ পাচ্ছে। অর্থাৎ বিষয়টা এখানে বলতে চাইতেছে যে এই যে বর্তমান তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যুগে আমরা যে তথ্যগুলো পাইতেছি সেগুলো সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমরা কি করতেছি, আমরা মানুষকে মানে কি করতেছি, সামনে উপস্থাপন করতেছি আরও বেশিভাবে মানুষের কাছে, যাতে সহজে একটা জিনিসকে উপস্থাপন মানে দেখানো যায়, মানুষকে জানানো যায়, সেটার মাধ্যমে আমরা কি করতেছি। হ্যাঁ ভাই, আচ্ছা। সো প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে আমরা এখন পড়বো না। বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের প্রবাহ অবারিত করে মানব কল্যাণে নিশ্চিন্ত করার যুগ। এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষক, শিক্ষাবিদ এবং সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় এবং আদান প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক হচ্ছে গুরুত্ব লাভ করেছে এবং সেই সকল তথ্য ভাণ্ডার জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়ত যেরকম সভা বা সেমিনার, সিম্পোসিয়াম, কর্মশালা এগুলো হইতেছে। এটার মধ্যে আমাদের মূলত হচ্ছে প্রেজেন্টেশন করা, মানে অর্থাৎ হচ্ছে সেই তথ্যগুলোকে উপস্থাপন করা অনেক গুরুত্বপূর্ণ আর কি। আর এই গুরুত্বপূর্ণ বা এই গুরুত্ব থেকে এসে হচ্ছে আমাদের ডিজিটাল মাধ্যমে প্রেজেন্টেশন করার একটা প্রয়োজনীয়তা, এবং সেখান থেকেই হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যারের বিভিন্ন উদ্ভব রয়েছে আর কি, যেটার মাধ্যমে আমরা অনেকটা ইন্টারেক্টিভ ওয়েতে আমরা হচ্ছে আমাদের যেই তথ্যগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা সবার সামনে উপস্থাপন করতে পারি আর কি। সো সভা, সেমিনার, সিম্পোসিয়াম
তারপর হচ্ছে কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করার জন্য আমরা হচ্ছে পাওয়ার পয়েন্ট, পিকাসা বা ইমপ্রেস ব্যবহার করি। তাহলে এখানে হচ্ছে নিজে কিছু নাম পাইতেছি। প্রথম হচ্ছে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট কোম্পানির, দেন পিকাসা, দেন হচ্ছে ইমপ্রেস। ইমপ্রেস হচ্ছে ওপেন সফটওয়্যার আর কি একটা। সো এই তিনটা হচ্ছে আমরা বলতে পারি কি এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার। তো এখান থেকে উদাহরণ হিসেবে আমরা প্রেজেন্টেশনের সফটওয়্যার উদাহরণ মনে রাখতে পারি। আচ্ছা, সেটা এমসিকিউতে থাকতে পারে। নিচের কোনটি পাওয়ার পয়েন্ট বা নিচের কোনটি হচ্ছে আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার। দেন কামস পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের হচ্ছে অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় পাওয়ার পয়েন্ট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। এই সফটওয়্যারটিকে আমরা প্রেজেন্টেশন সফটওয়্যারও বলে থাকি আর কি, ঠিক আছে, কারণ এটা মূলত প্রেজেন্টেশনের জন্য মাইক্রোসফট কর্তৃক একটা তৈরিকৃত একটা সফটওয়্যার। বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় সকলের সুবিধার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করা হলো আর কি, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্টের সাহায্যে লেখা, ছবি, ভিডিও, অডিও, গ্রাফ ইত্যাদি সমন্বয়ে আকর্ষণীয়ভাবে আমরা তথ্যাদি উপস্থাপন করতে পারি, ঠিক আছে। তো প্রকৃতপক্ষে যেই সভা, সেমিনারগুলো রয়েছে বা কর্মশালা ইত্যাদিতে কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি খুব সহজে এবং চমৎকারভাবে ব্যবহার করা যায়। এদিক থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটির বিকল্প নেই বললেই চলে, ঠিক আছে। প্রায় হচ্ছে সবাই বলতে মূলত হচ্ছে এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি সম্পর্কে জানে এবং তারা কীভাবে সেটা ব্যবহার করতে হবে সেটা নিয়ে শিখে থাকে আর কি। আচ্ছা, তো এখানে তারপরে দেখতে পারতেছেন, তো এটার জন্য আমরা হচ্ছে সর্বাধিক গুরুত্ব পেয়েছি। তো এখানে আরেকটা নৈবিত্তিক থাকতেছে কি, যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার বা পাওয়ার পয়েন্টের যে ফাইল থাকে সেই ফাইলকে আমরা কি বলবো, প্রেজেন্টেশন বলা হয়, ঠিক আছে। এটা একটা না জানা তথ্য আমরা বলতে পারি এমসিকিউতে, ঠিক আছে। যে লিখিত যে সফটওয়্যারগুলো থাকে সেগুলো তো আমরা সাধারণত বলতে পারি কি ডকুমেন্ট ফাইল, কিন্তু এই যে পাওয়ার পয়েন্ট ফাইলগুলো থাকে সেগুলোকে আমরা হচ্ছে প্রেজেন্টেশন বলে থাকি সংক্ষেপে, বা প্রেজেন্টেশন ফাইলও বলতে পারি। তো প্রেজেন্টেশনের এক একটি অংশকে আমরা স্লাইড বলি, ঠিক আছে। এই যে প্রেজেন্টেশন একটা তৈরি করা হলো, সেই প্রেজেন্টেশনের বিভিন্ন যে একটা অংশ থাকে সেটাকে আমরা কি বলতে পারি, স্লাইড। তো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের একটা পৃষ্ঠা থাকে এবং প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। সো একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে আমরা হ্যান্ডআউটস বলতে পারি। পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া নিতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে স্লাইড লেআউট। মানে লেআউট মানে আমরা কি জানি, লেআউট মানে হচ্ছে একটা মানে কিভাবে এটাকে তৈরি করব, কোথায় কি আমরা ইউজ করব, সেটা হচ্ছে লেআউট। মানে এটা হচ্ছে একটা পরিকল্পনা, একটা খসড়া সফটওয়্যার, ঠিক আছে। মানে একটা খসড়া সফটওয়্যার বা একটা খসড়া পার্ট আর কি, যেটার মধ্যে হচ্ছে আমরা প্রেজেন্টেশন তৈরি করে থাকি, ঠিক আছে। তারপরে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করার নিয়ম আর কি, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য আমরা হচ্ছে মূলত স্টার্ট লেখা, যেই মূলত এটা বলতেছে পর্দার নিচের বামে একটা স্টার্ট বোতাম থাকে, সাধারণত আমরা বলতে পারি হচ্ছে এই যে এটাকেই বলে স্টার্ট বোতাম আর কি, ঠিক আছে, পর্দার একদম বামে। এটা হচ্ছে আমাদের স্টার্ট প্রোগ্রাম রয়েছে। 1 মিনিট। ওকে, সো আমি যদি একটা জাস্ট র্যান্ডম একটা স্লাইড খুলে দেখাই আর কি, স্লাইড থাকার কথা, just a second, second year, then 202, then presentation, then আমাদের একটা প্রেজেন্টেশন আমরা যদি দেখি আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা পিকচার যদিও, এই তো। তাহলে প্রেজেন্টেশন ওপেন করার জন্য দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা ওপেন হয়ে যাবে এবং সেখানে এই যে এটাকে আমরা বলবো একটা প্রেজেন্টেশন ফাইল। সো এটা প্রেজেন্টেশন ফাইলের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন যে স্লাইড থাকবে এবং এই যে এই স্লাইড হচ্ছে অনেকগুলো স্লাইড আর কি, এই একটাকে আমরা কি বলবো, স্লাইড। কি পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া এবং প্রেজেন্টেশন এটা স্টুডেন্টকে করাবে। সো আমরা প্রেজেন্টেশন বা স্লাইড তৈরি করার জন্য আমরা প্রথমে হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করব, দেন স্টার্ট থেকে হচ্ছে আমরা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক মেনুতে নিয়ে আসবো অল প্রোগ্রামস থেকে আমরা মাইক্রোসফট অফিস সিলেক্ট করব, সেখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কমান্ড সিলেক্ট করলে এটা মূলত অনেকটা
পুরোনো যুগের যেভাবে মানুষ শেখাতো আর কি। এখন এত কঠিন কিছুই না আর কি। এখন আমরা যে কোনো জাস্ট সার্চ করলেই সেটা চলে আসে, নট আ বিগ ডিল। আচ্ছা, তো এখান থেকে শেখার কিছু নাই তেমন। দেন আমরা যদি দেখি, তো বক্সের মধ্যে আমরা দেখেন দুইটা আমরা অপশন পাবো আর কি, ঠিক আছে। প্রথমে হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাইড টাইটেল হচ্ছে। আমরা যদি দেখি জাস্ট র্যান্ডম একটা স্লাইড তৈরি করি। সো লেটস সে এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন এবং হচ্ছে ফাইল থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যদি থাকে, দেখেন এটা সেরকম, ঠিক আছে। একটা হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাব টাইটেল, এরকম বিভিন্ন বিষয় আসবে। তো দরকার নেই এটা, ডোন্ট সেভ। এটা তো হয়েছিল, তো কোনো কাজ নেই, ডোন্ট সেভ দিয়ে রাখি। ওকে, আমরা হচ্ছে এরকম থাকবে, লেখা দুটির উপর ক্লিক করলে আমরা টেক্সট বুক দৃশ্যমান হবে, সেটার মধ্যে আমরা ইনসারশন পয়েন্ট থাকবে, ইনসারশন পয়েন্টার, ঠিক আছে। এটার মধ্যে একটা জিনিস ইনসারশন পয়েন্টার থাকবে আর কি, ঠিক আছে। কিন্তু এই যে আমরা এই যে একটা পয়েন্ট আসতেছে, একটা দেখেন প্লাস না থেকে একটা প্লাসের মতো একটা সাইন আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। এটাকে ইনসারশন পয়েন্টার আমরা বলতে পারি। তো কিছু টাইপ করা না গেলে বক্সের বাইরে লেখা দৃশ্যমান হবে, তারপর ডিলিট করতে পারে বিভিন্ন কিছু। আচ্ছা, হোম মেনু থেকে আমাদের থাকবে বাংলায় রূপান্তরিত করতে হবে নতুন এমজির জন্য, কারণ বাংলার মধ্যে আমরা কোনটা ব্যবহার করি, যেই SUTONNY এমজি, ঠিক আছে। এটা সাইজ এত করলো এবং দরকার নেই, এটা বাকি যে কিছুই আছে এটাও দরকার নেই। কীভাবে তৈরি করব? আচ্ছা, স্লাইড তৈরির উইন্ডোর বাম পাশে থাম্বনেইল ভিউতে আমরা স্লাইডের ছোট সংস্করণ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে থাম্বনেইল আমরা কোথায় দিতে পারি, ঠিক আছে। মানে আইটার আগে যেরকম একটা স্লাইড দেখেছিলাম, সেটার মধ্যে কী ছিল, সেটার মধ্যে একদিকে হচ্ছে আমরা কি করতেছি, একদিকে হচ্ছে স্লাইড তৈরি করতেছিলাম এবং অন্যদিকে হচ্ছে স্লাইডের যে ছোট সংস্করণ সেটা হচ্ছে আমরা করেছি আর কি, ঠিক আছে। তারপরে প্রেজেন্টেশনে সেভ বা সংরক্ষণ করা থেকে আমরা কীভাবে বলতে পারি, ফাইল মেনু থেকে আমরা হচ্ছে সেভ কমান্ড বা সেভ এস কমান্ড ডায়লগ আসবে, সেটার মধ্যে আমরা সেভ এসের মধ্যে আমরা নাম দিব, ওকে দিলেই আমাদের প্রেজেন্টেশন ফাইলটি আমরা করে নিতে পারি, ঠিক আছে। তারপরে এখানে নতুন স্লাইড কিভাবে যোগ করা যায়, নতুন স্লাইড যোগ করতে গেলে আমরা হচ্ছে ওই যেটা স্লাইড থাকবে সেটার মধ্যে আমরা হচ্ছে নিউ স্লাইড বা কন্ট্রোল এন দিতে পারি, কন্ট্রোল এবং এম বোতাম চাপ দিব, ঠিক আছে। এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে আগে ছিল হচ্ছে আমরা সাধারণত CTRL কন্ট্রোল যোগ হচ্ছে এন দিয়ে নিউ আসতো, এটার মধ্যে কন্ট্রোল যোগ এম হচ্ছে নতুন আমাদের স্লাইডে চলে আসবে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে। স্লাইডের মধ্যে নতুন কমান্ড বা নতুন স্লাইড, ঠিক আছে, আমরা যোগ করতে গেলে আমরা দুইটা অপশন ইউজ করতে পারি, তো কন্ট্রোল এম ব্যবহার করতে পারি বা হচ্ছে আমরা রিবন থেকে নতুন স্লাইড তৈরি করতে পারি। তারপর এটার মধ্যে আবার সেম নিয়মে আমরা হচ্ছে জিনিসগুলো লিখবো, লেখার মধ্যে তারপর এখানে কাজ বলেছে, দরকার নেই 3 নম্বর স্লাইড দূর করা, বিভিন্ন কিছু আর কি। আচ্ছা, তারপরে এই যে একটা স্লাইড যে আমরা একটা তৈরি করলাম প্রেজেন্টেশন স্লাইড, এটা এখন প্রদর্শন করবো কীভাবে, ঠিক আছে। প্রেজেন্টেশনের জন্য একটা স্লাইড তৈরি করার পর আমরা কীভাবে এটা করব, সেটা হচ্ছে আমরা কিবোর্ডে যখন আমরা F5 কিবোর্ডের ফাংশন 5 বোতামে চাপ দিলে অথবা আমরা যদি ভিউ মেনু রিবন থেকে আমরা যদি স্লাইড সিলেক্ট করি, ঠিক আছে, ভিউ মেনু হচ্ছে নিচে আর কি, এটার মধ্যে থাকলেই আমরা হচ্ছে অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকন ক্লিক করলে আমরা প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থাপিত হবে। সেই জন্য বলবে যে কোনটা দিয়ে আমরা মূলত প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন করি, F5 বাটন, ঠিক আছে। তো F5 বা হচ্ছে ভিউ মেনু রিবন থেকে স্লাইড শো করতে পারবে, তো এই পয়েন্টটা মনে রাখতে হবে। প্রেজেন্টেশনের স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য আমরা কিবোর্ডের আমরা ডানটির মুখী তীরটি ক্লিক করবো আর কি, ঠিক আছে। ডানে যাওয়ার জন্য ডান, বামে যাওয়ার জন্য বামে আর কি, ঠিক আছে। তাহলে দেখেন প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থা থাকা অবস্থায় স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডের শিফট বাটন চেপে রেখে আমরা যদি F5 দিই, তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ। প্রেজেন্টেশন যদি আমরা মাঝামাঝি কোনো অবস্থা, ঠিক আছে, লেটসে আমরা অনেকগুলো স্লাইড তৈরি করেছি, 5টা স্লাইড তৈরি করেছি, আমরা 3 নম্বর স্লাইড থেকে আমরা হচ্ছে প্রেজেন্টেশন উপস্থাপন করা শুরু করব, ঠিক আছে। তখন আমরা হচ্ছে শিফট ক্লিক করে আমরা যদি F5 নিয়ে যাই, তাহলে হচ্ছে যেটার মধ্যে রাখবো সেটা থেকে হচ্ছে কি করবে, সেই স্লাইড থেকে হচ্ছে পরবর্তী স্লাইডগুলো দেখাবে, তার আগের স্লাইডগুলো আর দেখাবে না, ঠিক আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। শিফট বোতাম ক্লিক করবো, মানে শিফট প্লাস হচ্ছে F5,
তারপর স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনা উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য আমরা যদি কিবোর্ডের ইএসসি এসকেপ কি, ইএসসি মানে হচ্ছে এসকেপ। এসকেপ মানে কি? এসকেপ মানে হচ্ছে মানে পালিয়ে যাওয়া বা হচ্ছে চলে যাওয়া আর কি, এখান থেকে মুক্ত হয়ে যাওয়া। তো লেটসে আমরা একটা স্লাইড তৈরি করেছি, স্লাইড শো করলাম, শো করার পরে হচ্ছে লাস্টে আমাদের একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। এখন এখান থেকে যদি আমরা ইএসসি ক্লিক করি, এসকেপ কি ক্লিক করি, সেটা থেকে আমাদের কি আসবে, আবার আগের জায়গায় কাজের মধ্যে চলে যেতে পারবো। ঠিক আছে, তো কাজগুলো প্রত্যাশিত হচ্ছে কি না দেখে নেওয়ার জন্য প্রেজেন্টেশন তৈরির যে কোনো পর্যায়ে আমরা স্লাইড প্রদর্শন করে আমরা নিশ্চিত হতে পারি। ঠিক আছে, যে কাজগুলো যে আমরা বানালাম সেটা আসলে কীভাবে দেখাবে মানুষদের কাছে। তো দেখানোর জন্য আমরা মূলত কী করতে পারি, আমরা হচ্ছে এই F5 মধ্যে আমরা হচ্ছে স্লাইড শো করতে পারি আর কি। ঠিক আছে, তারপরে দেখেন স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কীভাবে করবো স্লাইড তৈরির সময়। আচ্ছা, তো তার আগে হচ্ছে এই কাজগুলো যেগুলো বলতে সেগুলো আসলে এখানে এইভাবে আমরা জাস্ট নৈর্ব্যক্তিকের জন্য শিখতেছি, কারণ এখান থেকে শিখতে গেলে হাতে কলমে শেখার কোনো বিকল্প নেই। ঠিক আছে, আমি এভাবে বললাম, আপনি এগুলো জাস্ট দেখতে পারলেন না, তখন হচ্ছে আদতে কোনো লাভ হবে না আর কি। ঠিক আছে, সো জাস্ট নৈর্ব্যক্তিকের জন্য আমরা এখন শিখে রাখি, পরবর্তীতে সময় থাকলে আমরা হচ্ছে এগুলো স্লাইডগুলো কীভাবে বানাতে হয় সেটা শিখবো আর কি। তারপরে স্লাইডের ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করতে হয়। ব্যাকগ্রাউন্ড মানে কি? ব্যাকগ্রাউন্ড মানে পিছনে অবস্থা। এই যে আমি একটা একটা পেজ অ্যাড করি, এটা ব্যাকগ্রাউন্ড কি না, পিছনে হচ্ছে কী হয়েছে, কালো। এটাকে আমি ব্যাকগ্রাউন্ড যদি আমি সাদা করতে চাই তাহলে আমি সাদা ক্লিক করব, কালো করতে চাই কালো, আমি যদি কিছু নিয়ে আসতে চাই সেরকম, কিছু লাইন আনতে চাই এরকম, ঠিক আছে, সাদা কোনো লাইন আনতে চাই এরকম, সাদা কোনো আমাদের বক্স আনতে চাই এরকম। তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আইডিয়া দিতে চাইলাম, এটার জন্য একটা এক্সট্রা পেজ। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা হচ্ছে দেখি কী করবো, যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, স্লাইডটি খোলা রাখায় সক্রিয় রাখতে হবে। তারপরে হচ্ছে ডিজাইন মেনু রিবনে আমরা একবার ডান দিকে ব্যাকগ্রাউন্ড স্টাইল ড্রপ ডাউন, তাহলে এই ব্যাকগ্রাউন্ড স্টাইল এটা একটু নৈর্ব্যক্তিক থাকতে পারে, যে ডিজাইন মেনুর মানে ব্যাকগ্রাউন্ড স্টাইলটা কোথায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে। ঠিক আছে, স্লাইডের মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের ডিজাইন মেনুতে যেতে হবে, ডিজাইন অপশন। এই প্যালেটের মধ্যে বিভিন্ন রং টং থাকবে, ফরম্যাট দিয়ে তার কোনো দরকার নেই। ঠিক আছে, সলিড ফিল দিলে সক্রিয় হবে, কালার এটা বিভিন্ন কিছু দরকার নেই। তারপরে আমরা পিকচার কিভাবে অ্যাড করতে পারি, পিকচার অ্যাড করতে গেলে বা পিকচার এটার জন্য আমাদের দরকার নেই, বাকি কিছু নাই। আচ্ছা, স্লাইডে ছবি যুক্ত করা আমাদের সেটা বললাম। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা কোথায় যাব, এটার মধ্যে আমরা হচ্ছে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনু রিবনে আমরা পিকচার আইকনের মধ্যে ক্লিক করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, ইনসার্ট, তারপরে ছবি রিসাইজ করে ছোট বড় করে আমরা করতে পারি। তারপরে দেখেন এখানে একটা জিনিস, তাহলে এখানে বাকি কিছু আর পড়ার নাই আর কি। ঠিক আছে, তো স্লাইডে ট্রানজিশন কীভাবে যুক্ত করা, সাধারণত একটির পর একটি স্লাইড কী হয়, প্রদর্শিত হয়। এখন অনেক সময় একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় আমরা ইফেক্ট ব্যবহার করি। ঠিক আছে, এই ইফেক্টগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে, ইফেক্টগুলোকে আমরা কী বলবো, ট্রানজিশন। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাইতেছে এটা বিভিন্ন রকম আমরা ডিজাইন দেখতে পাবো আর কি। ঠিক আছে, আমি যদি আবার ওইটাকে খুলে দেখাই আপনাদের, এটা আবার হারাই গেছে আর কি। জাস্ট একটা প্রেজেন্টেশন আমরা যদি ওপেন করি, আগেরটাই ওপেন করি। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। ঠিক আছে, এতক্ষণ যা পড়তেছিলাম আর কি। ঠিক আছে, এটার মধ্যে দেখেন, এটার মধ্যে এখানে যেটা করতেছি সেটার বাম দিকে এটা একটা ছোট একটা উইন্ডো দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে এখন আমরা যদি প্রেজেন্টেশন করতে যাই আমরা কিসে ক্লিক করব, আমরা হচ্ছে F5 ক্লিক করব, বা হচ্ছে এই যে নিচে দেখতে পারতেছি আমরা স্লাইড শো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের স্লাইড শো হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন আমরা যদি এখন ক্লিক করি, এখন দেখেন এই যে একটা লেখা চলে আসতেছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে বিভিন্ন ইফেক্ট বা ট্রানজিশন অ্যাড করা। ঠিক আছে, তারপরে আবার কিছু লেখা আসতেছে, এই যে বিভিন্নভাবে যে লেখাগুলো একটার পর একটা আসতে থাকে, এটাকে আমরা বলতে পারি কি, এই যে একটা নতুন উঠে আসলো, তারপর এটা হচ্ছে বিভিন্ন যে লেখাগুলো মানে বিভিন্ন যে মানে এফেক্টগুলো দেখতেছি সেটা। তারপর আবার ইএসসি ক্লিক করলাম, আবার আগের থেকে চলে গেলাম। ঠিক আছে, এটার মধ্যে আমরা দেখতেছি বিভিন্ন ট্রানজিশন। বা আরেকটা দেখতে পারি, এখানে আসলে ট্রানজিশন দেয় নাই যদিও, এটা অন্য একজনের ছিল আর কি। ওকে, সো ট্রানজিশন বলতে আশা করতেছি বুঝতে পারছি আর কি। তাহলে ট্রানজিশনের জন্য প্রথমে আমরা স্লাইডটি খোলা রাখবো, সেইখানে আমরা অ্যানিমেশন মেনুতে ক্লিক করবো, এটা একটা গুরুত্বপূর্ণ।
ট্রানজিশনের মধ্যে আমরা কোথায় যাব, অ্যানিমেশন মেনুর মধ্যে ক্লিক করব। তাহলে আমরা ছবি এড করতে গেলে আমরা ইনসার্ট মেনুতে যাব, আমরা যদি কী করি, আমরা যদি ব্যাকগ্রাউন্ড এড করতে যাই তাহলে আমরা ডিজাইনার মেনুতে যাব, আমরা যদি ট্রানজিশন ইউজ করতে যাই তাহলে আমরা অ্যানিমেশন মেনুতে যাব। এটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করলে বিভিন্ন ট্রানজিশন দেখতে পাবো। সেই ট্রানজিশনগুলো আমরা যদি সবার জন্য ক্লিক করতে চাই, সবগুলোর মধ্যে একই জিনিস তৈরি করব, তাহলে অ্যাপ্লাই টু অল দিয়ে দিব। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ। লেটস সে আমি সবগুলো সাইডের মধ্যে একই ধরনের ডিজাইন বা একই ধরনের একটা ট্রানজিশন দেখতে চাই, একটা ডিজাইন একের পর এক আসবে, সেই জন্য আমি সবগুলোর জন্য করতে গেলে অ্যাপ্লাই টু অল, তাহলে একটার জন্য আলাদা আলাদা না করে সবার জন্য আমি একটা করে তারপর সবার জন্য আমি করে দিলাম অ্যাপ্লাই টু অল। আচ্ছা, তো এটার মধ্যে এটাকে আমরা বিভিন্ন ধরনের ট্রানজিশন তৈরি করতে পারি, এখানে সেটাই বলতেছে। ওকে, সো ট্রানজিশনের মধ্যে আমরা শব্দও তৈরি করতে পারি, সেখানে আমরা ট্রানজিশন সাউন্ড যদি ইউজ করতে চাই, তারপর এটার মধ্যে আমরা স্লাইডের জন্য আচ্ছা তো বিভিন্ন আমরা জাস্ট সাউন্ড করবে সেটা হচ্ছে। তো এখানে আর কিছু নাই তেমন, এখন আমরা জাস্ট নতুন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে গ্রাফিক্স। তো কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনের জন্য আমরা ক্যামেরা তোলা ছবি, হাতে আঁকা ছবি বা চিত্রকর্ম, নকশা ইত্যাদি স্ক্যান করে কম্পিউটার ব্যবহার করতে হয়। বর্তমান ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। ঠিক আছে, যে বর্তমানে আমরা যে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যেগুলো তুলে আর কি, সেগুলো সাধারণত আমরা কী করি, আমরা মেমোরি কার্ডে থাকে বা পরবর্তীতে এটা আমরা হচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে হচ্ছে কম্পিউটার নিতে পারি, বা বিভিন্ন মাধ্যমে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু কম্পিউটার নিতে পারি। তো কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনার পর এগুলো ডিজিটাল মাধ্যমে বা কাগজে ছাপার জন্য আমন্ত্রণপত্র, পোস্টার, ব্যানার ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়। তো কম্পিউটারের ছবি সম্পাদনা মানে ছবি যেটা আমরা বলি ছবি এডিট করা আর কি, ঠিক আছে, এটার জন্য বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। তো এটার মধ্যে অ্যাডোবি যে ফটোশপ, অ্যাডোবি কোম্পানির যে ফটোশপ রয়েছে, সেটা হচ্ছে প্রোগ্রামটি বিশ্বব্যাপী জনপ্রিয়। ঠিক আছে, অর্থাৎ আপনি যে কোনো যেই দোকানগুলোতে আমরা যাই, সেটার মধ্যে সবসময় দেখবো আমরা অ্যাডোবি দিয়েই কাজ করতেছে, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করতেছে আর কি। তো বাংলাদেশের মধ্যে এটা ব্যতিক্রম নয়, বাংলাদেশের মধ্যে সবাই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে আর কি। ঠিক আছে, তো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করা হয়েছে। ছবি বা ছবির কোনো অংশে যদি ঔজ্জ্বল্য কমানো, বাড়ানো, একাধিক ছবি ঠিক করতে চাই, বিভিন্ন ছবির অপ্রয়োজনীয় জিনিস কেটে ফেলতে চাই, ছবিকে দাগ টাগ মুছতে চাই, সেগুলোর জন্য আমরা কী করব, আমরা হচ্ছে অ্যাডোবি ব্যবহার করব। তো ফটোশপে কাজ করার জন্য আমাদের প্রথমে ইনস্টল করতে হবে, ইনস্টল করার জন্য আমরা তারপর ইনস্টল করার পরে আবার আগের মতো আমরা অ্যাডোবি খুলবো আর কি। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে তারপরে গুরুত্বপূর্ণ কি, আমরা হচ্ছে যখন নতুন একটা অ্যাডোবি ফাইল খুলবো, সেটার নাম থাকবে কি আনটাইটেলড ওয়ান। আমি জানি না কি সব উদ্ভট সব নৈমিত্তিক করে, এটার মধ্যে একটাও থাকে এরকম যে মানে ফটোশপ খোলার পরে নাম কি থাকবে, তখন নাম থাকবে কি আনটাইটেলড ওয়াল, মানে যতক্ষণ পর্যন্ত আপনি নাম না দিতেছেন, আনটাইটেল মানে নাম ছাড়া। ঠিক আছে, আনটাইটেলড ওয়ান, সেখানে নাম থাকে, মাঝে মধ্যে এটাও থাকে, আমি দেখেছি। সো এটার মধ্যে ক্লিক করতে হবে আর কি। তারপর নাম যদি আপনি এটা চেঞ্জ করে দেন, তারপর নামটা আমরা করে ফেললাম আর কি। তারপরে এরপরে কি আসবে, ফাইলটি বন্ধ করে নতুন নাম দিতে হবে। তারপরে নতুন আমরা হচ্ছে বিভিন্ন যেই এটার ছবিটার প্রশস্ততা এবং হচ্ছে উচ্চতা আমরা হচ্ছে কী করব, আমরা ঠিক করে নিব আর কি। তারপরে দরকার নেই এখানে কি আছে, ছবি পিক্সেলে তৈরি করা। আচ্ছা, ফটোশপে ইমেজ বা ছবি তৈরি হয় হচ্ছে পিক্সেলের সাহায্যে। ঠিক আছে, মানে পিক্সেল মানে হচ্ছে ছোটো ছোটো যেই স্ক্রিনের ছোটো ছোটো একককে আমরা পিক্সেল বলি, বা ছবির ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র একককে আমরা পিক্সেল বলি। এই তো পিক্সেল কাকে বলে, পিক্সেল হচ্ছে ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। লেটসে আমরা হচ্ছে বলতেছি কি, আমরা হচ্ছে লেটসে এটা একটা ছবি, ঠিক আছে, একটা বর্গাকার ছবি। তো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম পিক্সেল আছে। ঠিক আছে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মিলে একটা বড় বক্স তৈরি হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র একটা বক্স, এগুলোকে আমরা একটা পিক্সেল বলব। যেটা যত বেশি থাকবে তত ওইটার মধ্যে কি আছে, ওইটার মধ্যে তত মানে ছবিটার মধ্যে তত ডিটেইলস আছে আর কি, তাই না? কারণ তত পিক্সেল ওইখানের মধ্যে, মানে পিক্সেল দেখেন ছোটো ছোটো, যত ক্ষুদ্র জিনিস থাকবে তত কি থাকবে, সেখানের মধ্যে বিবরণ আরও বেশি থাকবে আর কি। ঠিক আছে, তো এরকমভাবে পিক্সেলগুলো সাজানো থাকে আর কি, এটাকে আমরা পিক্সেল বলতে পারি। তাহলে পিক্সেল কিন্তু আমরা মোবাইলের মধ্যে আমরা বিভিন্ন জিনিসগুলো দেখি, সেটার মধ্যে এত পিক্সেলের ছবি, ঠিক আছে, বা এত ভিডিও ছবি, এই যে পিক্সেল দিয়ে কিন্তু এটা রেজলিউশন যেটাকে আমরা বলি আর কি। ঠিক আছে, যত বেশি হবে তত ভালো, এটা বলতে পারি, ওইটার মধ্যে তত ডিটেইলস আছে, ভালো না ডিটেইলস আছে। আচ্ছা, তো একটা ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যাবে, এই অবস্থায় আমরা পিক্সেলেটেড হয়ে যায় আর কি। ঠিক আছে, সাধারণ ভাষায় ছবি ফেটে যাওয়া
মানে লেটসে একটা ছবিকে আপনি কি করলেন বড়, যেমন এই যে লেখাগুলো আছে এটা যদি আমি বড় করি তাহলে দেখেন লেখাগুলো অনেকটা কি পরিষ্কার না, ঠিক আছে, লেখাগুলো অনেকটা ঝাপসা ঝাপসা না, তার মানে এটা পিক্সেল অনেক কম, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন এখানে যদি বলে যে RGB কাকে বলে? RGB আমরা নাম জানি, RGB কালার মানে হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু, ঠিক আছে। তিনটাকে আমরা বলবো হচ্ছে RGB। এটা কিন্তু ভাইবাতে আসতে পারে বা নৈবেদিকের জন্য গুরুত্বপূর্ণ। RGB লাইট মানে RGB মানে হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। আর CMYK এটাও আসতে পারে, এটা হচ্ছে সায়ান, তারপর ম্যাজেন্টা, ইয়েলো এবং আরেকটা কে দিয়ে মেবি কিছু একটা ছিল আর কি, ঠিক আছে। আমরা একটু পরে দেখতে পাবো CMYK। এক মিনিট জাস্ট আমি দেখে নিই CMYK এর ফুল ফর্মটা। আমরা যদি তার আগে RGB লিখে দিই, RGB রেড, দেন গ্রিন, আর এটা হচ্ছে ব্লু, এই তিনটা কালারকে একসাথে আমরা RGB বলি, ঠিক আছে। আর CMYK যদি বলি, CMYK এটার মধ্যে কি কি আছে? সায়ান একটা কালারের নাম আর কি, তারপরে ম্যাজেন্টা কালার আছে, তারপর ইয়েলো এবং এটা হচ্ছে কি বা এটা হচ্ছে ব্ল্যাককে বোঝায়। তো নৈবেদিকের জন্য এই দুটো গুরুত্বপূর্ণ। CMYK এর মধ্যে কি কি আছে বা সায়ানের মধ্যে কি কি আছে, ঠিক আছে, বা হচ্ছে ওই তো RGBর মধ্যে কি কি আছে। ওকে, সো মানে ডিফল্ট সবাই হচ্ছে আমরা RGB লাইটই ব্যবহার করি বা RGB অপশন ব্যবহার করি আর কি, ঠিক আছে। তারপর এখানে অনেক কিছুই বলতেছে, ডায়লগ বক্সের প্র্যাকটিসের মধ্যে এত লেখা থাকবে, টাইটেল বার। আচ্ছা দেখেন টাইটেল বারের মধ্যে আমরা বিভিন্ন জিনিস, এটা আপনাদের দরকার নেই, অপশন নিচে রয়েছে রুলার, এটা আসলে এইভাবে পড়লে কোনো লাভ হবে না, আচ্ছা আপাতত, ঠিক আছে, জাস্ট নামগুলো একটু মনে রাখতে পারেন আর কি। প্যালেট পরিচিতি, এটা যতক্ষণ না পর্যন্ত আমরা কি করব, আমরা হচ্ছে হাতে লিখে লিখে না করব ততক্ষণ পর্যন্ত আমরা এটা মানে কাজ কিছুই বুঝবো না আর কি। আচ্ছা তুলিয়া ব্রাঞ্চ বা ফোরগ্রাউন্ড বা ক্যানভাস এটা রয়েছে, মিনিমাম। আচ্ছা প্যালেটের ডান দিকে বিয়োগ চিহ্ন বা মিনিমাইজ আইকন রয়েছে। আচ্ছা তো একটা প্যালেট যদি দেখি, আচ্ছা একটা প্যালেট যদি দেখি, এই প্যালেটের হচ্ছে ডান দিকে থাকতেছে বিয়োগ চিহ্ন বা মিনিমাইজ আইকন, মিনিমাইজ করলে কি হবে, ছোট হয়ে যাবে আর কি, ঠিক আছে। আইকনটি চতুষ্কোণ আইকনে রূপান্তরিত। আচ্ছা এটা একটু পড়তে পারি আমরা। তো এই যে আমরা যদি মিনিমাইজ আইকনে ক্লিক করি তাহলে প্যালেটটি গুটাই যাবে, অর্থাৎ চতুষ্কোণ বা আচ্ছা মানে এটা কি হয়ে যাবে তখন হচ্ছে মানে ছোট হয়ে যাবে আর কি, এবং আইকনটি তখন চতুষ্কোণ হয়ে যাবে। আর ম্যাক্সিমাস আইকনে রূপান্তরিত বা ম্যাক্সিমাস আইকনে রূপান্তরিত হবে, ঠিক আছে। ম্যাক্সিমাইজ করলে আইকনটি সম্প্রসারিত হবে, মানে এটাই হচ্ছে মানে ছোট বড় করা আর কি। যেমন এখানে এটা আমরা কি দেখতেছি, দেখেন একটা মানে একটা আইকন দেখতে পারতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে যদি একটা আরেকটা অপশন দেখি, সেটা কি জেড চিহ্ন যদি থাকে আর কি, ঠিক আছে। আমাদের কাছে এখন বর্তমানে ফটোশপটা নেই, থাকলে আমরা দেখা যেতে পারতাম। জেড যখন থাকবে এটার মধ্যে আমরা বুঝতে পারবো এটা এতে বোঝা যাবে সকল টুলের একই অবস্থানে একই গোত্রে আরও টুল রয়েছে। যেমন 4টি মার্কি টুল রয়েছে, অন্য অবস্থানে 3টি ল্যাসো টুল রয়েছে, এটাই জাস্ট এমনি মনে রাখতে পারি। তো এটার মধ্যে দেখাইতেছে আর কি কীভাবে হচ্ছে নিখুঁতভাবে আমরা যদি করতে চাই, নিখুঁতভাবে যদি আমরা বর্গ বা নিখুঁতভাবে যদি আমরা বৃত্ত সিলেকশন তৈরি করতে চাই, নিখুঁতভাবে বর্গ বা তৈরি করতে গেলে আমরা হচ্ছে শিফট বোতাম ইউজ করব। শিফট দিয়ে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ব্যবহার করি তাহলে হচ্ছে নিখুঁত বর্গ হবে, তো এটা গুরুত্বপূর্ণ। আর যদি শিফট বোতাম ক্লিক করে রেখে আমরা যদি ইলেকট্রিক্যাল মার্কি টুল প্রয়োগ করি তাহলে হচ্ছে বৃত্ত সিলেকশন হবে, ঠিক আছে। আর অল্ট বোতাম চেপে রেখে ডট বিন্দু করতে গেলে সেটা চতুর্দিকে হচ্ছে বিস্তৃত বর্গ বা সিলেক্ট তৈরি হবে। অল্ট বোতাম ক্লিক করলে ড্র্যাগ করলে কেন্দ্রবিন্দু থেকে শুরু হয়ে চারদিকে বিস্তৃত হয়ে বৃত্ত বা চতুর্ভুজ তৈরি হবে, ঠিক আছে। তারপরে সিলেকশন ডিসিলেক্ট করা কাজ, এটা দরকার নেই। তারপরে ভাসমান সিলেকশন টুল, কন্ট্রোল চেপে ব্যাকস্পেস দিলে, আচ্ছা তো এখানে একটা ইয়ে আছে, কি
কিবোর্ডের অল্ট বোতাম চেপে রেখে ব্যাকস্পেস বোতাম চাপ দিলে সিলেকশনটি তুলির রং বা ফরিগন রঙে পূরণ হয়ে যাবে। আর যদি কন্ট্রোল বোতাম চেপে যদি আমরা ব্যাকস্পেস বোতামে ক্লিক করি, শুধু ব্যাকস্পেস বোতামে চাপ দিই, দরকার নেই এটা। তারপরে অপশনে ফেদার, হ্যাঁ অপশন বারের মধ্যে ফেদার, ঘরের মধ্যে 0 থেকে 250 পর্যন্ত। তো ফেদারের মধ্যে কত থেকে কত পর্যন্ত পাওয়া যাবে, এটা জাস্ট একটা পরে রাখেন, পরবর্তী পড়তে আপনি নিজে দেখতে বুঝতে পারবেন। ফেদারের মধ্যে 0 থেকে 250 পর্যন্ত আমরা টাইপ করতে পারি আর কি, ঠিক আছে, নমনীয় প্রান্ত। সো ফেদারে করে 10 টাইপ করলে নমনীয় প্রান্তের নমনীয়তা হবে হচ্ছে 20। তারপরে ল্যাসো এবং পলিগনাল টুল, মুক্ত সিলেকশন তৈরি করার জন্য ল্যাসো টুল সিলেক্ট করি আর কি, ঠিক আছে, মুক্ত সিলেকশন তৈরি করার জন্য আমরা ল্যাসো টুল, মানে আরেকটা দুইটা আমরা দেখেছিলাম, কিন্তু দুইটা টুল দেখেছিলাম, একটা কি, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, মানে এটার জন্য তোমার কি হবে, সিলেকশনটা হচ্ছে এরকম, মানে বক্স আকারে হবে আর কি, ঠিক আছে, বক্স আকারে হবে, এটা সিলেক্ট করলে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। যদি সিলেকশন যদি আমাদের যদি এরকম হয়, এরকম গোল, তখন সেটা কি হয়ে গেল, সেটা হচ্ছে এলিপ্টিক্যাল। কিন্তু এখন বিভিন্ন সিলেকশন করতে গেলে আমাদের ধরো যে এরকম 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 একটা সিলেক্ট করতে হইতেছে। তো এইটার জন্য আমরা কী করবো, তখন হচ্ছে মার্কি টুল ব্যবহার, তখন হচ্ছে আমরা কীভাবে করবো, তখন হচ্ছে আমরা হচ্ছে ওই যেটা বলতেছিল আর কি, ল্যাসো টুল ব্যবহার করবো, ঠিক আছে। তো ল্যাসো টুল দিয়ে আমরা হচ্ছে ফ্রি হ্যান্ডে অনেক কিছু সিলেক্ট করতে পারি। দেন আচ্ছা, তারপর ওপেসিটি ডায়লগ ঘরের, আচ্ছা এটা দরকার নেই। ডায়লগ বক্সে স্ট্রোকের উইথ কত হতে পারে, 1 থেকে 16 পর্যন্ত। ফেদারের উইথ বা ফেদারের মান কত হয়েছিল, ফেদারের মধ্যে হচ্ছে 0 থেকে 250। এইখানে যেটা আমরা দেখতেছি স্ট্রোক, এটা হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত, ঠিক আছে। তো স্ট্রোক দেখলাম, তারপরে লেয়ার সম্পর্কে জানতে হবে, প্রায় প্রতিটা লেয়ারের সম্পূর্ণ কাজ, এটার মধ্যে আরও অনেক জিনিস আছে, দরকার নেই এখানে এরকম কিছুই। প্যালেটে ব্যাকগ্রাউন্ড হবে, নতুন ফাইল, ব্যাকগ্রাউন্ড, নিউ লেয়ার, নামের মধ্যে আমরা এত ইরেজার ছবি দিয়ে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ছবি যে কোনো অংশ ক্লিক করলে ওই ছবির অংশ মুছে যাবে এবং প্যালেটে লেয়ারটি আপনি লেয়ার 0 হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ছবি যে কোনো অংশ ক্লিক করলে ওই অংশটা মুছে যাবে, আর যদি ইরেজার টুল দিয়ে ব্যবহার করি তখন এটা 0 হবে না আর কি। এটা একটা নৈবেদ্যিকের জন্য আপনার পড়ে রাখতে পারেন, এমসিকিউ। দেন প্যালেটের নতুন লেয়ার তৈরি করা, তারপরে লেয়ার দৃশ্যমান করা, থাম্বনেইল কাকে বলে, এই যে আমরা বিভিন্ন সময় দেখি যে ইউটিউব থাম্বনেইল বা এই যে আরেকটু আগে আমরা বুঝলাম স্লাইডের থাম্বনেইল, এটা আসলে কি, থাম্বনেইল হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংস্করণ, ঠিক আছে। মানে এই যে এখানে একটা থাম্বনেইল আছে, আপনি দেখতে পাচ্ছেন, এই যে বড় পেজটা আছে, এই পেজের ছোট একটা পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে একটা থাম্বনেইল, ঠিক আছে। থাম্বনেইল মানে বড় জিনিসের ছোট সংস্করণকে আমরা থাম্বনেইল বলতে। তো এটা থাম্বনেইল কাকে বলে, বড় ছবির বা বড় জিনিসের ক্ষুদ্র সংস্করণকে থাম্বনেইল বলতে পারবেন, যে কোনো কিছু থাম্বনেইল হতে পারে। তারপরে এখানে তেমন কিছু নেই আসলে, টেক্সট এগুলো না শিখলে মূলত বুঝে যাবেন আর কি, ঠিক আছে। থাম্বনেইল হিসেবে টি বর্ণ থাকবে। তারপর তেমন কিছু নেই এখানে, সবই প্র্যাকটিক্যাল আর কি। copy paste into cut, copy layer, crop tool, হেলানো টুল, অটোমেট কমান্ড, স্ট্রেইটেন ফটো, কয়েক সেকেন্ডের জন্য স্টপ করতে হবে। আচ্ছা,
এখানে দেখি স্বচ্ছ অংশ মোছার জন্য কিবোর্ডে ক্যাপস লক বাটনে ক্লিক করলে ইরেজারের টুল চিহ্ন বড় আকার ধারণ করে সূক্ষ্ম অংশ মোছার কাজ করা হয় আর কি। তাহলে ক্যাপস লকের মধ্যে চাপ দিলে ইরেজার টুল চিহ্নের প্লাস আকার ধারণ করে আর কি। তখন সূক্ষ্ম অংশ মোছার জন্য, ঠিক আছে, অনেক ছোট ক্ষুদ্র জিনিস মোছার জন্য আমরা ক্যাপস লকে ক্লিক করি, ঠিক আছে। তাহলে ইরেজার টুল চিহ্নের যোগে এরকম হয়ে যাবে, সেটা দিয়ে আমরা হচ্ছে ছোটো জিনিসকে মুছতে পারবো আর কি। দেন গ্রেডিয়েন্ট হচ্ছে বিভিন্ন কালারের জন্য আমরা ব্যবহার করি। গ্রেডিয়েন্ট সম্পাদনা, কালার শপ, এগুলো এত কিছুই এখানে বোঝার নাই। তো যে কোনো ছবির আমরা যদি কি করতে চাই, আমরা যদি উজ্জ্বলতা যদি আমরা বাড়াতে কমাতে চাই বা কন্ট্রাস্ট আমরা যদি বাড়াতে কমাতে চাই, সেই জন্য আমাদের অ্যাডজাস্টমেন্ট বা ব্রাইটনেস কন্ট্রাস্টে ক্লিক করতে হবে। এটা তো সহজ জিনিস। তারপরে অ্যাডোবি কিভাবে ইলাস্ট্রেটর প্রোগ্রাম, এটাও দরকার নেই। ইলাস্ট্রেটর প্রোগ্রামের মধ্যে বোতামের মধ্যে কন্ট্রোল এন দিলে আমরা নিউ পাবো। ওইখানের মধ্যে কন্ট্রোল এম ছিল, তাই না? কোথার মধ্যে ছিল? স্লাইডের মধ্যে। স্লাইডের মধ্যে আমরা নতুন জিনিস অ্যাড করতে গেলে কন্ট্রোল এম ব্যবহার করি, কিন্তু এইখানে মধ্যে দেখেন আবার কন্ট্রোল এন চলে এসছে, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট একটা ইলাস্ট্রেটরের কাজ করে দেখাইতেছে। দেন তেমন কিছু এখানে নেই আসলে। আচ্ছা, তো আমাদের দেশের ব্যবহারকারীরা ইঞ্চি ব্যবহার করে অভ্যস্ত, এটা একটু নির্ভর থাকতে পারে। আমরা সাধারণত ইঞ্চি ব্যবহার করি আর কি, ঠিক আছে, এত ইঞ্চি। তবে সেন্টিমিটার, পয়েন্ট, পিকাস, পাইকা, পিক্সেল এগুলো ব্যবহার করা যেতে পারে আর কি। তারপরে কালার মোড দেখছি আমরা সিএমওয়াইকে RGB মানে দুইটা পাইতেছে আর কি, ঠিক আছে। তো মুদ্রণের উদ্দেশ্যে কাজ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ এখানে একটা নৈর্ব্যক্তিক থাকবে। সেটা কি? মুদ্রণ। আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে সিএমওয়াইকে মোড ইউজ করবো সবসময়, ঠিক আছে, প্রিন্টিংয়ের জন্য। কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমাদের তো তখন শুধুমাত্র 3টা কালার দিয়ে দেখলে হয় না, তখন আমাদের একটু আধুনিক RGB থেকে সিএমওয়াইকে একটু বেশি কালারফুল আর কি, ঠিক আছে। ওটার মধ্যে আরও বিভিন্ন ধরনের একটা কালার দেখতে পারি, তো এটা একটা গুরুত্বপূর্ণ আর কি। তারপরে আর কিছু দরকার নেই এখানে, সব এগুলো নৈর্ব্যক্তিক আকারে থাকবে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস, একটি অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে বলা হয় স্ট্রোক। একটি অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে কি বলা হবে? স্ট্রোক। এবং ভিতরের অংশকে বলা হবে ফিল। লেটস সে আমরা কি করতেছি, আমরা হচ্ছে একটা অবজেক্ট তৈরি করি। লেটস সে একটা বক্স, তোর বক্স একটা অবজেক্ট না? তো এটার যে বাইরের যে আমরা লেয়ারটা এঁকেছি, ঠিক আছে, বাইরের এই যে প্রান্তগুলো আঁকছি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। আর ভিতরের কোনো অংশকে যদি আমরা বলি, যে ভিতরে যা আছে অতটুকু খালি জায়গা, সেটাকে আমরা বলবো কি? ফিল, ঠিক আছে। তো বাইরের অংশ সেটাকে আমরা বলবো স্ট্রোক, ভিতরের অংশকে বলবো ফিল। তো যে কোনো অবজেক্ট, শুধুমাত্র এরকম না, এরকম একটা অবজেক্ট হতে পারে, সেটা বাইরের যে একটা দাগ দিলাম সেটা হচ্ছে আমাদের কি? স্ট্রোক। আর ভিতরে কোনো অবজেক্ট থাকলে সেটাকে বলবো ফিল, ঠিক আছে। স্ট্রোক এবং ফিল, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে একটা নৈর্ব্যক্তিক থাকবে, জাস্ট বেশি যেগুলো নৈর্ব্যক্তিক মাঝে মাঝে থাকে সেটা জাস্ট আমি দেখাই দিতেছি আর কি, ঠিক আছে। কারণ এটা যেহেতু প্র্যাকটিক্যালের পার্ট আমি বলে গেলাম, কোনো কিছুই বোঝা হবে না। ওকে, স্ট্রোক এবং ফিল বুঝতে পারছি। সোয়াচের কালার ব্যবহার প্যালেটযুক্ত। কালার প্যালেটটি বিদ্যমান থাকে কিবোর্ডের F6 বাটন। কিবোর্ডের F6 বাটনে চাপ দিলে আমাদের কালার প্যালেটটি পর্দায় উপস্থাপিত হবে, ঠিক আছে। তো কালার প্যালেট আনতে গেলে আমরা F6 ব্যবহার করব। আর স্লাইড দেখাতে গেলে কোন বাটন? মনে করার চেষ্টা করো। স্লাইড দেখার জন্য আমরা F5 বাটন। আচ্ছা, তারপরে ফিল, বুঝতে পারলাম। কালার গ্রেডিয়েন্ট, নান। আচ্ছা, তো ফিল স্ট্রোকের নিচে সারির 3টি আইকন আছে, একটা কালার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে নান। তারপর রং টংয়ের জন্য আর কি, এটা রং টং কীভাবে পরিবর্তন করি। আচ্ছা,
দেন দরকার নেই। আচ্ছা, জুম টুল যদি আমরা দেখতে চাই, কিবোর্ডের অবস্থা যদি কিবোর্ডের অল্টার বাটন ক্লিক করলে জুম টুলটি জুম আউট টুল পরিণত হবে, ঠিক আছে। আর কিবোর্ডে অল্টার বাটন চেপে রেখে জুম আউট টুলটি ক্লিক করলে ছোট হয়ে থাকবে, দরকার নেই। কন্ট্রোল বাটনে রেখে হাইফেনে যদি বোতাম চাপ দেয় জুম আউট এবং সমান চিহ্ন দিলে জুম ইন হবে। আচ্ছা, এটা তের মনে দরকার নেই আর কি। অবজেক্ট তৈরি, আচ্ছা। তো এখানে দেখেন অবজেক্টের প্রান্ত রেখা বা বর্ডার রেখাকে আমরা পাথ বলবো। একটি মাত্র সরল রেখাকে আমরা পাথ বলতে পারি, ঠিক আছে। পাথ বা প্রান্ত রেখা অর্থাৎ এই যে একটু আগে আমরা পড়েছিলাম যে অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে স্ট্রোক বলা হয়, ঠিক আছে। এটা রঙের জন্য স্ট্রোক। আর যদি শুধুমাত্র অবজেক্টের প্রান্ত রেখা বা এটাকে আমরা পাথ বলতে পারি। তো এই যে একটা জিনিস আঁকলাম, তো সেটার যে প্রান্ত রেখা আর কি, ঠিক আছে, চারপাশে যে প্রান্ত রেখা রয়েছে এটা পাথ, মানে এইভাবে এটা দিয়েছে আর কি। একটি সরল রেখাকে আমরা পাথ বলতে পারি। দেন সিলেকশন টুল, রিসাইজ বক্স। সিলেকশন টুলকে আমরা আরেকটি নাম বলি কালো তীর বা ব্ল্যাক অ্যারো বলা হয় আর কি, ঠিক আছে। সিলেকশন টুল হিসেবে কাজ করে। সিলেকশন টুলের ডান পাশে সাদা টুলটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এই টুলটি সাদা তীর হিসেবে ব্যবহার করে। তো অবজেক্টের বিশেষ থাকবে সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করার জন্য আর কি, ঠিক আছে। ডাইরেক্ট সিলেকশন টুল, এটাকে হচ্ছে সাদা টুল, অর্থাৎ পুরোপুরি শুধুমাত্র একটা জিনিসকে আমরা সিলেক্ট করার জন্য কি করব, আমরা হচ্ছে ব্ল্যাক যে অ্যারোটা থাকবে সেটাই ক্লিক করব। আর যদি সবটাকেই আমরা সিলেক্ট করতে চাই একভাবে, তখন হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল আমরা ইউজ করব। তারপরে গ্রুপ আনগ্রুপ করা, কপি করা, লেয়ার পেস্ট করা, ক্রিয়েট নিউ লেয়ার, ডিলিট, লেয়ারটি বাতিল করতে চান কিনা, দরকার নেই তেমন। তারপরে অবজেক্টের রঙের ব্যবহার, আচ্ছা এই তো এখানে দেওয়া আছে আর কি, ঠিক আছে। RGBর ফুল ফর্ম রেড, গ্রিন, ব্লু, এবং তো মোডে কাজ করলে স্লাইডার 3টে থাকে এবং এটার মধ্যে CMYK সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এটার মধ্যে আমাদের কাজ করলে 4টা থাকে। এই ব্ল্যাককে কি বলতেছে কে দিয়ে, ঠিক আছে, কে দিয়ে কি, এটার মানে হচ্ছে ব্ল্যাক। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন থাকেই CMYK বা RGBর ফুল ফর্ম নিয়ে, ঠিক আছে। কালার প্যালেটের ফিল মানে কি বলেছিলাম, যেটা হচ্ছে ভিতরে, ঠিক আছে, আর বাইরে থাকলে স্ট্রোক। আচ্ছা, এটা স্ট্রোকের ব্যবহার, বাইরে থেকে স্ট্রোক ব্যবহার করতে। কিন্তু অবজেক্টের প্রান্ত রেখাকে আমরা বলছিলাম না পাথ, এই পাথকে রেখা মোটা চেকা করার পরিমাপকে আমরা স্ট্রোক হিসেবে উল্লেখ করতেছিলাম আর কি, ঠিক আছে, যেটা বাইরে থাকতেছিল। তো ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে পেন টুলের ব্যবহার, ঠিক আছে। পেন টুলের সাহায্যে সূক্ষ্ম এবং জটিল ডিজাইন করা যায় এবং সম্পাদনে কাজ করা যায়। প্রথম দেখেন অ্যাঙ্কর পয়েন্ট থাকে, দুই প্রান্তে দুটি অ্যাঙ্কর পয়েন্ট। প্রথম একটি সরল পাত বা রেখার দুই প্রান্তে দুইটি অ্যাঙ্কর পয়েন্ট থাকে। প্রথম অ্যাঙ্কর পয়েন্টকে আমরা সূচনা পয়েন্ট বলতে পারি, দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্টকে আমরা সমাপ্তি বা এন্ড পয়েন্ট বলতে পারি। দরকার নেই তেমন একটা, জাস্ট দাগ দিয়ে দেখি, কাজের না। তারপর তেমন কিছু একটা নাই আসলে এখানে। ক্যারেক্টার ওয়ার্ড প্রসেসিং নিয়ে আমি তাহলে শুরু করতে পারি। তার রঙের পরিবর্তন,
সেট দ্য বেসলাইন শিফট লিডিং। আচ্ছা, লিডিং কাকে বলে এটা একটু পড়তে হবে আর কি, ঠিক আছে। লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে লিডিং বলা হয়, ঠিক আছে। এই যে আমরা একটা লাইন লিখেছি এটার ভিতরে, এটার মাঝখানে যে খালি জায়গাগুলো আছে সেটাকে আমরা বলবো হচ্ছে লিডিং, ঠিক আছে। তো এটা হচ্ছে লিডিং। আমরা ক্যারেক্টার সেপারেটর সেট দিয়ে লিডিং এটার মধ্যে ক্লিক করলে আমরা হচ্ছে লিডিং সেট করতে পারি। তারপর আরও অনেক কিছু কিভাবে লেখা সেট করতে হবে। এখানে তেমন কিছু নাই আসলে আর কি। আমি যদি জাস্ট নৈবেদিক দেখি এখান থেকে মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত, আমরা 3টা বলতে পারি, তাই না? এটা একটু চেক করে নিও 4টায় বলতেছে কিনা। মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? আমাদের হচ্ছে তাহলে অ্যানিমেশন চলে যাচ্ছে, কারণ এই যে ক্রিকেটের রান হিসাব করা এটা কিসের মধ্যে ব্যবহার করা হবে? স্প্রেডশিট। ফলাফল প্রস্তুতি স্প্রেডশিট, বাজারে হিসাব স্প্রেডশিট, তাহলে এটাই বাকি থাকতেছে। কোয়ালিটি মাল্টিমিডিয়া সফটওয়্যার হচ্ছে পাওয়ার পয়েন্ট। ওয়ার্ড হচ্ছে লেখালেখি সফটওয়্যার, তাই না? মাইক্রোসফট এক্সেল হচ্ছে হিসাব করা সফটওয়্যার, এক্সেলসও হচ্ছে হিসাব করা সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া সফটওয়্যার। মাল্টিমিডিয়া প্রয়োগ কী আছে? বর্ণমাপ টেক্সটের প্রকাশকে আকর্ষণীয় করে তুলতে, কাজকে সহজ করার জন্য, হিসাবের কাজকে সহজ করার জন্য। তাহলে 1 এবং 2 আর কি, ঠিক আছে। অর্থাৎ হিসাবকে কোনদিন সহজ করবে আর কি। হিসাবকে সহজ করার জন্য কি আছে? মাইক্রোসফট এক্সেল আছে আর কি। তো 1, 2। তো সে হচ্ছে কোম্পানির প্রধান। আগামীকাল বিদেশ থেকে একজন পরিদর্শকদের কোম্পানি প্রদর্শনে আসবে। ঠিক করে রেখেছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কী কী দেখাবেন, এই যে সফটওয়্যার সাহায্য নিলেন। যদি এই যে উপস্থাপন করার জন্য আমরা কী করবে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে কী করতে পারে? অ্যানিমেশন ব্যবহার করে আমরা আকর্ষণীয় করতে পারি, ছবি ভিডিও ব্যবহার করে কোম্পানি কার্যক্রম দেখা যাবে। তাহলে 1 এবং 2 কোম্পানি আয় ব্যয়ের হিসেবেও দেখানো যাওয়ার কথা আর কি। 6 একটু চেক করবেন, সাধারণত 1 আর 2 হওয়ার কথা। তবে হিসাবও কিন্তু আমরা চাইলে দেখাতে পারি গ্রাফ চার্টের আকারে। সো এটাই আর কি। এটা একটা বড় একটা অধ্যায় ছিল, তবে আমাদের পড়ার মতো অনেক লিমিটেড জিনিস আর কি, ঠিক আছে। সো এটার মধ্যে তোমাদের কাজ থাকবে হচ্ছে এই অধ্যায়টা ভালো করে পড়া। তো পুরো অধ্যায় আর কি, ঠিক আছে। হোল চ্যাপ্টার আমরা ভালো করে পড়বো। তো পুরো চ্যাপ্টার পড়ার পরে আমরা হচ্ছে গাইডের যে নৈবেদিক মানে বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো বোর্ড কোশ্চেন যেতে যেতে দাগাই দিয়েছে এটার মধ্যে হয়ে যাওয়ার কথা আর কি। এক্সট্রা যদি কিছু থাকে সেটা জাস্ট বের করে নিয়ে পরে নিতে পারবো আর কি। ওকে, সো অতটুকু পর্যন্ত এখানকার ক্লাস।